আলাইকুম। আমি ইনস্ট্রাক্টর রাজিয়া সুলতানা খানম, বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ কৌশল নিয়ে। এই সেশন থেকে আমরা যা জানতে পারবো এবং শিখব। মেইনটেনেন্সের প্রকারভেদ, মেইনটেনেন্সের প্রয়োজনীয়তা, কিভাবে মেইনটেনেন্সের প্ল্যান করা হয়, কিভাবে মেইনটেনেন্সের চেকলিস্ট তৈরি করা হয়, মেইনটেনেন্সকারী ব্যক্তি কি স্কিল থাকতে হবে, মেইনটেনেন্সের সাধারণ দায়িত্বসমূহগুলি কি কি, প্লাম্বিং টুলসের মেইনটেনেন্স, টুলস হ্যাজার্ড থেকে কিভাবে প্রিকশন নিতে হবে, এই বিষয়গুলি আমরা জানতে পারব। উইকিপিডিয়া থেকে নেওয়া মেইনটেনেন্সের সংজ্ঞা হচ্ছে all supply and repair action taken to keep a force in condition to carry out its mission is called maintenance. এখন প্লাম্বিং এর ক্ষেত্রে যখন মেইনটেনেন্সের বিষয় আসে তখন পরীক্ষা নিরীক্ষা, মাপ গ্রহণ, প্রতিস্থাপন, সমন্বয় এবং মেরামতের বিষয়গুলি একটি কার্যকরী অবস্থায় বজায় রাখার উদ্দেশ্যে আসে। মেইনটেনেন্স প্রক্রিয়াকে 4 ভাগে বিভক্ত করা যায়। কারেক্টিভ প্রক্রিয়া, এই পদ্ধতিতে টুলসের ত্রুটি শনাক্ত করে স্বল্প খরচে এবং ব্যবস্থাপনায় মেইনটেনেন্স করে কার্যক্ষম পর্যায়ে নিয়ে যাওয়া যায়। প্রিভেন্টিভ প্রক্রিয়া, এই পদ্ধতিতে টুলস ব্যবহারে কর্মক্ষমতা হ্রাস পেতে থাকলে এই হ্রাস পাওয়া রোধ করতে যে ব্যবস্থা নেওয়া হয় তাকে প্রিভেন্টিভ মেইনটেনেন্স বলা হয়। রিস্ক বেসড মেইনটেনেন্স প্রক্রিয়া, এই পদ্ধতিতে টুলসমূহের মধ্যে বহুল ব্যবহৃত যে মেশিনটি বেশি প্রয়োজন তার গুরুত্ব দিয়ে যে পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ করে কর্মক্ষম করা হয় তাকে রিস্ক বেসড মেইনটেনেন্স বলে। কন্ডিশন বেসড মেইনটেনেন্স, এই প্রক্রিয়ায় টুলসের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ করে মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা হয় তাকে কন্ডিশন বেসড মেইনটেনেন্স বলে। আমরা কেন মেইনটেনেন্স করব? টুলসের ত্রুটি দূর করার জন্য, টুলসের কর্মক্ষমতা বজায় রাখার জন্য, টুলসের ভুল এবং খরচ কমানোর জন্য, টুলসের কার্যক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য। মেইনটেনেন্স প্ল্যান কি? মেইনটেনেন্স প্ল্যান বলতে আমরা কি বুঝি? মেইনটেনেন্স প্ল্যান টুলসমূহ কর্মক্ষম ও দীর্ঘস্থায়ী করার জন্য পরিকল্পিতভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত। মেইনটেনেন্স প্ল্যান এমন একটি ডকুমেন্ট যা টুলসের সক্রিয়তা বজায় রাখার জন্য যে সকল মেইনটেনেন্স করা হয়েছে, হয় এবং হওয়া উচিত তা বিস্তারিত তালিকা নথিবদ্ধ থাকে। টুলসগুলো সচল, কর্মক্ষম এবং সক্রিয় রাখতে যে সকল মেইনটেনেন্স করা হয় তার একটি গাইডলাইন হিসেবে কাজ করে এবং সে অনুযায়ী বাস্তবায়ন করা হয়। মেইনটেনেন্স চেকলিস্ট, টুলসগুলো কর্মক্ষম, সচলতা, স্থায়িত্বতা বজায় রাখার জন্য টুলসের বর্তমান অবস্থা এবং মেইনটেনেন্স নির্দেশিকা একটি চেকলিস্ট আকারে থাকে যা প্রতি পর্যায়ে ক্রমাগত নিরীক্ষণ করে টুলসের কর্মক্ষমতা, গুণগত বৈশিষ্ট্য এবং স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করে। আমরা এখন জানবো মেইনটেনেন্স যে ব্যক্তি করে সেই ব্যক্তির কিছু বিশেষ গুণ থাকা উচিত। সেই গুণগুলো কি? আমরা এখন আলোচনা করছি মেইনটেনেন্সকারী ব্যক্তির যে সকল স্কিল থাকা উচিত সেগুলোর মধ্যে হচ্ছে টেকনিক্যাল এবিলিটিস থাকতে হবে, ডিটেইল ওরিয়েন্টেড হতে হবে, প্রবলেম সলভিং এবিলিটি থাকতে হবে, অর্গানাইজেশনাল স্কিল থাকতে হবে,
ফিজিক্যাল অ্যাবিলিটি থাকতে হবে, হতে হবে বহুমুখী, যা যিনি অনেক কাজের চাপেও সহজভাবে যে কোনো কাজ করতে সক্ষম হয়। এ সকল সক্ষমতা যে ব্যক্তি থাকবে তিনি সুন্দরভাবে মেনটেনেন্স করতে পারবেন। সাধারণ মেনটেনেন্সের কাজগুলো কি কি, এগুলো আমাদের জানতে হবে। যে সাধারণভাবে যদি আমরা মেনটেনেন্স করি এবং এটা প্রতিনিয়ত কাজের পরপরই আমাদের এই মেনটেনেন্সগুলি করা উচিত। প্রতিদিন কাজ শেষে টুলসগুলো পরিষ্কার করে যথাস্থানে রাখতে হবে, প্রয়োজনে ধুয়ে মুছে রাখতে হবে। প্রতিদিন কাজ শেষে টুলসগুলো ভালো করে পর্যবেক্ষণ করে ছোট কোনো ত্রুটি থাকলে সেগুলো শনাক্ত করে মেরামত করতে হবে। অবকাঠামোগত কোনো ত্রুটি থাকলে, যেমন জানলা ভাঙা, দেয়ালের ফোকর ইত্যাদি, যা টুল সংরক্ষণের জন্য ক্ষতিকর, সমস্যাসমূহ শনাক্ত করে সেগুলো মেরামত করতে হবে যেন টুল সংরক্ষণের স্থানটি নিরাপদ হয়। বৈদ্যুতিক তার বা বৈদ্যুতিক প্যানেলের যদি কোনো ত্রুটি থাকে তা পরীক্ষা ও পুনঃস্থাপন করে মেরামত করা প্রয়োজন। প্রয়োজনে নতুন সরঞ্জাম ইনস্টল করা উচিত। লন কাটা, আবর্জনা সংগ্রহ ইত্যাদির মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশ রক্ষণাবেক্ষণ করা এবং যথাযথভাবে হাউসকিপিং করে পরিবেশকে সংরক্ষণ করে এই টুলসগুলো মেনটেনেন্স করা যায়। প্লাম্বিং কাজের মেনটেনেন্স গুলো মূলত প্লাম্বিং টুলসগুলি কি করতে হবে। এখানে আমরা প্লাম্বিং টুলস বলতে কি বুঝি? প্লাম্বিং কাজ করার জন্য যে সকল টুলসমূহ ব্যবহার করা হয় সেগুলি হলো প্লাম্বিং টুলস। প্লাম্বিং টুলসকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস। হ্যান্ড টুলস বলতে কি বুঝি? হ্যান্ড টুলস হচ্ছে যে সমস্ত টুলসগুলি কোনো যান্ত্রিক এবং বৈদ্যুতিক সাহায্য ছাড়া শুধুমাত্র পেশি শক্তি বা নিজের হাতে নিজের শক্তি ব্যবহার করে পরিচালনা করা হয়, সে সমস্ত টুলসগুলিকে বলা হয় হ্যান্ড টুলস। এবং যে সমস্ত টুলসগুলি বৈদ্যুতিক শক্তির সাহায্য এবং মেকানিক্যাল এবং হাইড্রোলিক প্রেসারের সাহায্য নিয়ে করা হয় সে সমস্ত টুলসগুলিকে বলা হয় পাওয়ার টুলস। এখন এই হ্যান্ড টুলস এবং এই পাওয়ার টুলস সমস্ত টুলসগুলির মধ্যেই আবার টুলসগুলিকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন কাটিং টুলস। কাটিং টুলসের মধ্যে যে টুলসগুলি কাটার কাজে ব্যবহার করা হয় সেই সমস্ত টুলসগুলিকে কাটিং টুলস বলা হয়। এর মধ্যে কি কি আছে? যেমন পাইপ কাটার, ডাই স্টক, থ্রেড কাটার, চিজেল, হ্যাকসো, এই ধরনের টুলসগুলি হচ্ছে কাটিং টুলস। এখন এই কাটিং টুলসগুলো ধাতব মেটালিক পদার্থের তৈরি হয়। এই টুলসগুলিতে যেন সহজে জং না পড়ে, মরিচা না ধরে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তার জন্য প্রতিদিন কাজের শেষে কাটিং টুলসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। প্রয়োজনে গ্রিস বা তেল দিয়ে এগুলিকে পরিষ্কার করতে হবে এবং মুছে রাখতে হবে। এবং এই কাটিং টুলসগুলি ব্লেড এবং হ্যাকসোর যে দাঁতগুলো আছে, টিথ, এগুলি যেন ঠিকভাবে থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং প্রয়োজনে যদি কাটারের ডিস্কগুলি, যে ব্লেডগুলো আছে, কাটিং ডিস্কটা চেঞ্জ করে দিতে হবে। এবং এই কাটিং টুলসটা পাইপ কাটাটা যখন ব্যবহার করা হয়, যখন জিআই পাইপ কাটতে ব্যবহার করতে হবে তখন আমাদেরকে অবশ্যই তেল ব্যবহার করতে হবে, তাহলে আমাদের কাটিং ডিস্কগুলো বা ব্লেডগুলো নষ্ট হবে না। এছাড়া এর হ্যান্ডেল
যেন ঠিকভাবে থাকে এবং এটার ফ্রেমের যে স্ক্রুগুলো আছে বডির সাথে যেন ঠিকভাবে থাকে, রোলারটা যেন ঠিকভাবে কাজ করে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তা না হলে তখন যদি এদিকে লক্ষ্য না রাখা হয়, হঠাৎ করে কোনো কিছু ছুটে গেলে আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এবং এই পাইপ কাটারের মাধ্যমে কাজ করার পরে এবং কাটিং টুলসগুলির মাধ্যমে কাজ করার পরে এগুলি যথাযথভাবে টিথগুলি, ব্লেডগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলোর যে নির্দিষ্ট টুল বক্স আছে এবং নির্দিষ্ট স্থান আছে সেখানে গুছিয়ে রাখতে হবে। বোরিং টুলস, বোরিং টুলস এর মধ্যে আছে হ্যান্ড বোরিং টুলস, আবার পাওয়ার বোরিং টুলস। এগুলো ড্রিল মেশিন যেটা আমরা বলি, সেই ড্রিল মেশিনটাই মূলত বোরিং এর কাজ করে। এখানে একটি পাওয়ার টুল ড্রিল মেশিনের মেনটেনেন্স নিয়ে আমি কথা বলবো। পাওয়ার ড্রিল মেশিনের যে বিভিন্ন অংশগুলো আছে, যেমন এটা একটা যেহেতু বিদ্যুৎ চালিত, এটার পাওয়ার কর্ড থাকে। আমরা যখন কাজ করব এই পাওয়ার কর্ডটা ঠিক আছে কিনা, এই তারের মধ্যে কোনো লিকেজ আছে কিনা, এটা আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এবং এটার যে প্লাগ এবং সকেট আছে সেখানে সংযোগটা যেন সঠিকভাবে থাকে, কোনো লুজ কানেকশন যেন না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং এই ড্রিল বিটগুলি যেন সঠিকভাবে সঠিক স্থানে, ড্রিল বিটগুলি রাখার নির্দিষ্ট স্থান আছে এবং ড্রিল মেশিনটাও রাখার একটা বক্স থাকে। সেই বক্সে আমাদের সবসময় ড্রিল মেশিনটা রক্ষণাবেক্ষণ করে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং বিটগুলি ঠিকভাবে রাখতে হবে। আমরা যখন ড্রিল করব তখন আমাদের পাওয়ার সাপ্লাই ঠিকভাবে কানেকশন আছে কিনা, লুজ কানেকশন যেন না থাকে, এদিকে সচেতনভাবে দেখতে হবে, না হলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। এবং কাজ শেষ হয়ে যাওয়ার পরে ড্রিল মেশিনটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। অনেক সময় দেখা যায় ড্রিল মেশিনে আওয়াজ হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, অথবা বিট লাগানোর পরে চাহিদার মতন ছিদ্রটা ডেড হচ্ছে না বা কাজের সময়টা অনুযায়ী সেভাবে কাজ করছে না। এতে বোঝা যায় যে ড্রিল বিটের কোনো প্রবলেম আছে, হয়তো ড্রিল বিটটা ভেঙে গেছে বা এটার মাথাটা হয়তো যতটা সুচালু থাকার কথা ততটা নাই। এই জন্য এই ধরনের কাজে স্থিরতা অথবা দৃঢ়তা চলে আসে। সেজন্য আমাদেরকে অবশ্যই ড্রিলে কাজ করার সময় ড্রিল বিটের দিকে লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের এই ড্রিল মেশিন মেনটেনেন্স করার জন্য আমরা এই ড্রিল মেশিনের উপরের যে বডিটা আছে এই বডিটা খোলা যায়, খুলে এটার ভিতরে যে মোটর পার্টসটা আছে এবং এটার ভিতরে যে নজেলটা আছে এখানে অনেক সময় ময়লা গিয়ে জ্যাম হয়ে মেশিনটাকে স্লো করে দেয় অথবা রান করতে বাধা সৃষ্টি করে। তখন আমাদের এই বডির পার্টটা খুলে মোটর আছে, যে ড্রিল মেশিনের যে মোটর অংশটা আছে এবং ভিতরে যে পার্টসগুলো আছে সেগুলি আমাদেরকে পরিষ্কার করে দিতে হবে, প্রয়োজনে গ্রিজ বা তেল ব্যবহার করে মুছে দিতে হবে এবং ডাস্টগুলি ব্লোয়ার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে পুনরায় আবার বডিটা ঠিকভাবে ইনস্টল করে স্থাপন করে এবং কানেকশনগুলি চেক করে ড্রিল বিটটা ঠিকভাবে চেক করে যদি আমরা কাজ করি তাহলে আমাদের চাহিদা অনুযায়ী আমাদের কাজগুলো করতে পারবো। এবং এটা তো বললাম আমি পাওয়ার ড্রিল মেশিনের কথা। যখন আমরা হ্যান্ড ড্রিল মেশিনের কথা, হ্যান্ড ড্রিল মেশিন দিয়ে কাজ করব, সেক্ষেত্রেও আমাদের হ্যান্ড ড্রিলের বিটটাও যেন আমাদের ঠিকভাবে থাকে এবং হ্যান্ডেলটা যেন ঠিকভাবে কাজ করে, হ্যান্ডেলটা যেন লুজ না থাকে, এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। এছাড়া আছে পাওয়ার ড্রিল, পিলার ড্রিল মেশিন। পিলার ড্রিল মেশিনটা ফিক্সড ভাবে একটা জায়গায় নির্ধারিত থাকে এবং এই পিলার ড্রিল মেশিনে যখন কাজ করা হয় তখন এটার যে মেন পাওয়ার সাপ্লাই আছে এবং সেই পাওয়ার সাপ্লাইটা অন করে নিতে হবে এবং পিলার ড্রিল মেশিনেও একটা পাওয়ার সাপ্লাই আছে, সেই পাওয়ার সাপ্লাইটা অন করে আমাদের একটা কি আছে, ড্রিল মেশিনের একটা কি আছে, সেই কি দিয়ে আমরা যেটা ড্রিল বিটটা আছে বিটটা অ্যাডজাস্ট করব এবং প্রয়োজনে আমাদের যে টাইট দেওয়ার ব্যাপারটা আছে সেই কিয়ের সাহায্যে টাইট দিয়ে আমরা যেই অবজেক্টটাকে ড্রিল করতে হবে সেই অবজেক্টটাকে যথাযথভাবে সেট করে, যে পিলার ড্রিল মেশিনের সাথে যে ভাইসটা আছে ভাইসটাকে ভালোভাবে সেই অবজেক্টটাকে সেট করব, সেট করে তারপরে আমরা সেই নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী ড্রিল বিট দিয়ে পিলার ড্রিলের ড্রিল বিট দিয়ে ড্রিল করতে পারবো। এবং এখানে আমাদের অবশ্যই লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের যে পিলার ড্রিল মেশিনের
যে ডিল 22টা আছে বিট করা, সেই 22টা আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। লেবেলিং টুলস, লেবেলিং টুলসগুলি যখন আমরা কাজ করব আমাদের লেবেল বা সমান্তরাল আছে কিনা এই বিষয়গুলি পরীক্ষা করার জন্য আমাদের স্পিচ লেবেল ব্যবহার করতে হয় বা প্লাম বোর্ড ব্যবহার করতে হয় ভার্টিক্যালি লেবেল ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে আমাদের এই স্পিচ লেভেলের যে বাবলগুলো আছে ঠিকভাবে কাজ করতেছে কিনা এবং বাবলগুলো কি ঠিক প্লেসমেন্ট আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আমরা যখন কাজের পরে এটা সংরক্ষণ করব তখন যেন আমাদের এটা আমরা যেন উঁচু নিচু এবড়ো খেবড়ো কোনো জায়গায় না রাখি, এটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বক্সে বা নির্দিষ্ট সারফেসে যেন আমরা রাখি, সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। মেজারিং টুলস, মেজারিং টুলস প্লাম্বিং কাজের একটি খুবই গুরুত্বপূর্ণ টুলস। এই টুলসটির মাধ্যমে যাবতীয় পরিমাপের কাজ করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি এটি একটি মেজারিং টুলস। এখানে মেজারিং এর বিভিন্ন মেজারমেন্টগুলি দাগ কাটা আছে। আমরা যদি কাজ শেষে এই মেজারিং টুলসটা ঠিক মতো গুছায় না রাখি তাহলে এই দাগগুলি অব্যবহৃত অযত্নে মুছে যেতে পারে এবং এটা বিভিন্নভাবে খোলা রাখলে এই যে ট্যাপটা আছে ট্যাপটা নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে এবং এইটার কাজ করার সক্ষমতা হারায়। তার জন্য আমাদের কাজ শেষে অবশ্যই মেজারিং টুলসটা গুছিয়ে রাখতে হবে এবং এই টুলসের যে রাখার নির্দিষ্ট স্থান আছে সেখানে আমাদের বক্সে বা নির্দিষ্ট স্থানে রেখে দিতে হবে। হেল্পিং টুলস, হেল্পিং টুলস এখানে একটি বাইস আমাদের হেল্পিং টুলস এর কাজ করে। আমরা যখন এই বাইস দিয়ে বা হেল্পিং টুলস দিয়ে কাজ করব তখন আমাদের এদের যে বিভিন্ন রকমের হ্যান্ডেল গুলো আছে এবং স্ক্রু নাট গুলো আছে সেগুলো যেন দৃঢ়ভাবে মজবুতভাবে থাকে সেই জিনিসগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং কাজ করার পরে এই জব থেকে বিভিন্ন রকমের চিপস গুলো, জিআই চিপস বা পিপিসি চিপস গুলো পড়ে থাকে, তখন আমাদের এইটার বাইসের আশেপাশের অংশগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে যেন পরবর্তীতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এবং এই ভাইসের মধ্যে যদি আমাদের কোনো চিপস আটকায় থাকে তাহলে পরবর্তী জবটা করার সময় জবটা ভালোভাবে আটকায় না। আমাদের এই প্লাম্বিং কাজ করার সময় আমাদের যে প্লাম্বিং টুলসগুলি থেকে পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলসের মধ্যে আমরা দেখলাম কাটিং টুলস এবং বিভিন্ন রকমের যে পাওয়ার টুলসগুলো আছে এগুলি খুবই সাবধানতার সাথে কাজ করতে হবে। এবং এই কাজ শুরু করার প্রথমেই আমাদের নিজেদের নিরাপত্তার কথা ভাবতে হবে। আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমরা সব সময় কিছু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করব, কারণ আমরা যে প্লাম্বিং টুলসগুলি ব্যবহার করছি এগুলি অনেক বেশিরভাগই ধাতব মেটালিক পদার্থের তৈরি এবং এগুলি ব্লেড এবং এগুলি কিছু মুভিং পার্টস, যখন কাজ করা হয় মুভিং অংশ থাকে এবং এগুলিতে শার্প থাকে যার ফলে এগুলো হাত টাত কেটে যেতে পারে, অসাবধানতা থাকলে হাত টাত কেটে যেতে পারে এবং এগুলি থেকে ব্যাপক আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য নিজেকে রক্ষা করার জন্য আমরা যখন প্লাম্বিং ওয়ার্কশপে বা বাস্তবে পরবর্তী পর্যায়ে কর্মক্ষেত্রে প্লাম্বিং সেক্টরে কাজ করব তখন আমাদের অবশ্যই এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে। যেমন প্লাম্বিং কাজের প্রধানত যে ইকুইপমেন্টের অংশগুলি আছে সেগুলো হচ্ছে মাথাকে সুরক্ষা করার জন্য হেলমেট ব্যবহার করতে হয়, চোখকে সুরক্ষা করার জন্য গগলস, সেফটি গগলস ব্যবহার করতে হয় এবং কানকে সুরক্ষা করার জন্য ইয়ার মাফিট ব্যবহার করতে হয় বা ইয়ার প্লাগ ব্যবহার করতে হয়। সম্পূর্ণ শরীরটাকে সুরক্ষা করার জন্য ভিজিবল ভাস্ট বা অ্যাপ্রন ব্যবহার করতে হয়। তারপর হাতকে সুরক্ষা করার জন্য হ্যান্ড গ্লোভস অবশ্যই ব্যবহার করতে হবে এবং পাকে সুরক্ষা করার জন্য সেফটি বুটস অবশ্যই পরতে হবে। এছাড়া যখন আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাজ করব সেখানে প্রচুর ডাস্ট উৎপন্ন হয়, সেই সময় আমাদেরকে অবশ্যই ডাস্ট মাস্ক ইউজ করতে হবে। এবং আমরা যখন প্লাম্বিং সেক্টরে যখন কোনো ওয়েল্ডিং এর কাজ করব তখন অবশ্যই আমাদেরকে মাস্ক শিল্ড ব্যবহার করতে হবে। তাহলে আমাদেরকে দেখতে
দেখতে পেলাম যে আমাদের এই টুলসের যে হ্যাজার্ড আছে, বিভিন্ন রকমের হ্যাজার্ড, এই হ্যাজার্ড থেকে নিজেকে রক্ষা করার জন্য, বিভিন্ন রকমের দুর্ঘটনা এবং বিপদ থেকে রক্ষা করার জন্য এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলি পরিধান করে নিতে হবে অবশ্যই। এবং এছাড়াও যখন আমাদের কাজ ভিত্তিক আরো কিছু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস বা প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ নেওয়ার প্রয়োজন হয়, যখন প্লাম্বিং সেক্টরে উপরে উঠে কাজ করা হয়, তখন আমাদেরকে অবশ্যই সেফটি বেল্ট ব্যবহার করতে হবে। সেফটি বেল্ট যদি ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে উপরে ঝুলে কাজ করার সময় বড় রকমের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে মেনটেনেন্স যে অংশটা আজকে আমাদের আলোচনা করা হলো, এই অংশটা মূলত আমাদের যে OOHS মডিউলটা ছিল, এই OOH মডিউলটার ভিতরেই অন্তর্ভুক্ত একটি অংশ হলো মেনটেনেন্স। এবং এই মেনটেনেন্সটা হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই মেনটেনেন্স যখনই আমরা করতে যাব, তখনই আমাদের সাথে রিলেটেড চলে আসে হাউসকিপিং এর ব্যাপারটা, হাউসকিপিং এর বিষয়টা। অর্থাৎ আমরা এখন বুঝতে পারছি যে আমাদের প্রত্যেক দিন ব্যবহারিক ক্লাসের পরে আমরা যে যথাযথভাবে হাউসকিপিং করি, আমাদের টুলসগুলি যদি কাজের পরে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং প্রয়োজনে সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে, প্রয়োজনে টুলসের চাহিদা অনুযায়ী তার প্রয়োজন অনুযায়ী গ্রিস দিয়ে তেল দিয়ে মাখিয়ে বা ভিজিয়ে রাখতে হবে এবং এই জিনিসগুলো যথাযথভাবে যথাস্থানে রেখে দিতে হবে। এবং আমাদের যে এতে আমরা কি হবে, আমাদের যথাযথভাবে হাউসকিপিং হবে এবং কাজের যে ক্ষেত্রটা ছিল, পরিবেশটা যে ছিল, সারফেসটা ছিল, সেটা আমাদেরকে কিন্তু অবশ্যই পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে মুছে বা মপ দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে রাখতে হবে। কারণ আমাদের কাজ করার পরে অনেক এই ওয়ার্কশপে অনেক চিপস বের হয়, জিআই চিপস, পিভিসি চিপস, বিভিন্ন ধরনের কাটিং পিস বের হয়। এগুলিও আমাদের চলাফেরার মধ্যে বিভিন্ন রকমের হ্যাজার্ড সৃষ্টি করতে পারে এবং এগুলি থেকেও আমাদের বিভিন্ন রকমের দুর্ঘটনার সম্মুখীন আমরা হতে পারি। তার জন্য আমাদেরকে এভাবে ওয়ার্কশপটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এবং আমাদের যে পাওয়ার ডিলসগুলি, পাওয়ার মেশিনগুলো আছে, পাওয়ার টুলসগুলো, এগুলির মধ্যে আমরা বেশি ব্যাপক হারে ব্যবহার করি হ্যান্ড ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন, অটো ডাই স্টক বা অটো থ্রেড কাটার মেশিন। এই তিনটে মেশিনের প্রতি আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। যখন আমরা এই অটো থ্রেড কাটার মেশিনটা ব্যবহার করব, সেখানে আমাদের অবশ্যই অ্যাপ্রন পরিধান করতে হবে। মেয়েরা যখন কাজ করবে তখন সেখানে খোলা চুলে থাকতে পারবে না, ওড়না এবং চুল ভালোভাবে সেট করে নিতে হবে। এবং এই প্লাম্বিং কাজের সময় ওয়ার্কশপে বা প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কাজ করবে, সেখানে চুড়ি, ঘড়ি, তারপরে আংটি, এই ধরনের অর্নামেন্টসগুলিও, ব্রেসলেট, এই ধরনের অর্নামেন্টসগুলিও করা যাবে না। এবং আমাদের এই পাওয়ার ড্রিলস মেশিনে যখন আমরা কাজ করব, অবশ্যই আমাদের পাওয়ার কর্ডগুলি ঠিকভাবে খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকারের লিকেজ না থাকে। যদি লিকেজ থাকার সম্ভাবনা থাকে, তাহলে আমাদের সেখান থেকে ইলেকট্রিক শর্ট প্রাপ্ত হতে পারি। এবং এটা একটা খেয়াল রাখতে হবে যে একজন কাজ করার পরে অবশ্যই মেন পাওয়ার সাপ্লাই এবং যে টুলসের সাথে যে বাটনটা থাকে, পাওয়ার বাটন, সেটা অবশ্যই অফ করে রাখতে হবে। অন্যথায় দেখা গেল যে একজন হয়তো কাজ করে ঠিকভাবে পাওয়ার সুইচগুলো অফ করে নাই, আরেকজন এসে পাশাপাশি কাজ করতে যে অজ্ঞতা জানা নেই তার, হঠাৎ চাপ লেগে দেখা গেল যে ড্রিল চলতে শুরু করলো, তখন তার একটা বড় রকমের দুর্ঘটনার সৃষ্টি হয়ে যাবে। এই বিষয়গুলি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের একটা বিষয় দেখা যায় যে অটো থ্রেড কাটার মেশিনে যখন কাজ করে সবাই গ্রুপ ওয়াইজ, এক এক গ্রুপ যখন এক একটা কাজ করে, একটা গ্রুপ যদি যখন কাজ করে চলে যায়, ওরা যদি ঠিক মতন পাওয়ার সুইচগুলি যদি ঠিক মতন বন্ধ না করে বা পাওয়ার সুইচগুলি যদি ঠিক মতন অপারেট না করে, তাহলে দেখা যায় যে হয়তো দেখা যাচ্ছে একজন ভাই সেট করতেছে অটো ডাই স্টকে, আরেকজন হয়তো সুইচ চালু করে দিছে, তখন হয়তো দেখা গেল যে মেশিনটা ঘুরতে শুরু করবে। তখন এখান থেকেও কিন্তু একটা মারাত্মক দুর্ঘটনার
সৃষ্টি হতে পারে। তো এই ধরনের বিষয়গুলি আমাদের সচেতন থাকতে হবে। তো আজকে এ পর্যন্তই। আমাদের এই মেনটেন্যান্সের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষা জীবন এবং ব্যক্তি জীবন এবং প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা কাজ করব অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে আমি এ পর্যন্তই শেষ করছি। আগামী সেশনে ইনশাল্লাহ সবার সাথে দেখা হওয়ার আশা রাখি। সবার সুস্থতা কামনা করছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আগামী সেশনে দেখা হওয়ার আশা রেখে ইনশাল্লাহ আগামী সেশনে আমাদের দেখা হবে। আল্লাহ হাফিজ। শেষ হয়ে গেলে কিছু মিস